জনাব হাসান আব্দুল্লাহ, আপনি জানেন যে তথ্য উপদেষ্টা আপনার সহকর্মী সমন্বয়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে তিনি মানেন না, মানে না অন্তর্বর্তী সরকার। ভারত পাকিস্তানের স্বাধীনতায় অনেকের অবদান রয়েছে, কিন্তু তারাও একজনকে প্রধান নেতা হিসেবে মেনে নিয়েছেন। যিনি অবিসংবাদিত নেতা একাত্তরে ছিলেন, তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায়? নাকি সেই রিসেট বাটন, যেটা কথা আমরা অনেক শুনেছি, আপনারা আসলেই চেপেছিলেন? জনাব হাসান আব্দুল্লাহ। দেখেন, এই যে আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তো একটা ব্যবসা হয়ে গিয়েছিল। আমরা যদি দেখি বিগত 15-16 বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু একটা কালচারাল বঙ্গবন্ধু একটা হয়েছিল, কমার্শিয়াল বঙ্গবন্ধু একটা হয়েছিল, পলিটিক্যাল বঙ্গবন্ধু একটা হয়েছিল, এবং বঙ্গবন্ধুকে একটা হচ্ছে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, যাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য, কোনো ধরনের বক্তব্য, কোনো ধরনের ক্রিটিসিজম, অর্থাৎ তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে, এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। যেমন দেখেন, গত 16 বছরে 15 বছরে আপনি এই যে খালিদ মহিউদ্দিন ভাই, আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোনো কার্টুন লেখা হয়েছে, ক্রিটিসিজম লেখা হয়েছে? আমরা দেখেছি একে খন্দকার যখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা বলেছিলেন, তাকে পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্স করে তাকে হচ্ছে ক্ষমা চেতে হয়েছিল, এবং বলতে হয়েছিল যে বিএনপি তাকে বাধ্য করেছিল যে 7ই মার্চের ভাষণ নিয়ে ওই ধরনের একটা বক্তব্য দিতে, যে বঙ্গবন্ধু জয় বাংলার পরে জয় পাকিস্তানও বলেছিল। এখন দেখেন, 7ই মার্চের বক্তব্য নিয়ে, 7ই মার্চের ভাষণ নিয়ে কিন্তু আমাদের আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, এই বক্তব্য, এই যে দরজাটা ওপেন রাখার দরকার ছিল, কিন্তু বঙ্গবন্ধুকে একটা মীমাংসিত করে ফেলা হয়েছিল, ক্লোজড করে ফেলা হয়েছিল। যার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না, সমালোচনা করতে পারে না, তার কোনো বৃদ্ধিও কিন্তু থাকে না। ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটাকে ইম্পোজ করা হয়, মানে পুরো জাতির কাছে কিন্তু এটা ইম্পোজ করা হয়। যেটা 5ই অগস্টে আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর মৃত্যু, ওই যে আমরা দেখেছি মুজিবের মৃত্যু, মূর্তিগুলা, মুজিবের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে, মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে, সেটার মধ্যে দিয়ে কিন্তু মানুষের স্বস্তিটা কিন্তু প্রকাশ পায়। আপনি কোন জাতিকে আপনার অনুমতি নিয়ে আমি আসলে দুটি বিষয় আপনার কথা বলতে চাই। আপনি বলেছেন যে বঙ্গবন্ধু নিয়ে ব্যবসা হয়েছিল, আমি অবশ্যই স্বীকার করি বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসার কথা ডক্টর রহমান তার নিজস্ব আলোচনায় অনেকবার অনেকভাবে এটি বলেছেন, আমিও নিজে এটি বলতে চাই। তো বঙ্গবন্ধুর ব্যবসাটা যদি একটা থিসিস হয়, তাহলে কি তার এন্টি থিসিসটা দাঁড় করার দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে যে মানে অবস্থানটা, তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন? মানে ওয়ানলি বিকজ তাকে নিয়ে ব্যবসা করেছিল আওয়ামী লীগ, এখন আপনি তাকে কার্টুন করতে চান? এখন আপনি তার মূর্তি কথা বলেছেন, থিসিসের কথা বলেছেন। আওয়ামী লীগ কিন্তু এন্টিথিসিসের যে রাস্তাটা, সেটা বন্ধ করে দিয়েছিল। থিসিস যেখানে থাকবে সেখানে এন্টিথিসিস থাকবে, সেটা থেকে সিনথিসিস আসবে। কিন্তু আওয়ামী লীগ যে কাজটা করেছিল, শুধু বঙ্গবন্ধুকে রেখে আশেপাশের যে ক্যারেক্টার গুলো রেখেছিল তাদেরকে ওয়েপ আউট করে ফেলেছে। তাজউদ্দিনের কথা কখনো বলা হয় নাই, সৈয়দ নজরুলের কথা কখনো বলা হয় নাই। অর্থাৎ শুধুমাত্র বঙ্গবন্ধু কেন্দ্রিক যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, কিন্তু আমরা দেখি আমি আপনাকে একটু অনুরোধ করতে পারি যে আপনার তো অনেকগুলি ভার্সন, আপনি এখন কোন ভার্সনে আসেন আমি ঠিক জানি না, কিন্তু আপনাকে কি আমি দেখতে পারি যে আপনি বলছেন যে তাজউদ্দিন আহমেদ কোশিয়ার করা ছিল, তাজউদ্দিন আহমেদের পরিবারের থেকে সবাই আসলে সরকারে কোনো না কোনো ভাবে ছিলেন সবসময়। সৈয়দ আশরাফুল ইসলামের কথা, সৈয়দ নজরুল ইসলামের কথা বলেছে, তার পরিবারেরও আসলে মানে সদস্য আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে, দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত উঠেছিল। এবং আপনি থিসিস, এন্টিথিসিস এবং সিনথিসিসের কথা বলেছেন, আপনি নিশ্চয়ই এটিও জানেন 75 থেকে 96 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল। আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা? দেখেন, ঠিক একইভাবে যেমন 75 থেকে 96 পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের, যেটাকে তথাকথিত, যেটাকে আমরা বলি যে যে হবে, মানে বঙ্গবন্ধুর যে কন্ট্রিবিউশন ক্ষুণ্ণ করা হবে, এমন ধরনের বক্তব্য দেওয়া যাবে না, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু ছিল। সেই আইন পাল্টান, বঙ্গবন্ধুকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। এখন ইতিহাস কিন্তু ম্যাথস না, ইতিহাস কোনো এটার অবজেক্টিভ অ্যানালিসিসের জন্য ডোরটাকে ওপেন রাখতে হবে, এবং এটাকে আমরা কোনো ধরনের ম্যাথসের মতো কনক্লুশনে যেহেতু আসতে পারি না, বা এটার কোনো ধরনের সলিউশন নাই, সেটা সবার পলিটিক্যাল হিস্সা, সেটার হিস্টোরিক্যাল হিস্সা সবাইকে ইকুয়ালি দিতে হয়, যেই রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে। এবং আমরা মনে করি আপনারা কি সেই রাস্তাটা খুলছেন নাকি সেই বন্ধ রাস্তার পাশে? আচ্ছা, আপনারা কি সেই রাস্তা খুলছেন নাকি সেই বন্ধ রাস্তার পাশে আরেকটা বন্ধ রাস্তা করছেন? দুটি না, আমরা কোনো বন্ধ রাস্তা করছি না। এখানে জাতির পিতা হিসাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, এবং যেটাকে পারিবারিক একটা টেন্ডার হিসাবে চালানো হয়েছে, পারিবারিক টেন্ডার, শেখ রাসেলের নামে জন্মদিন, এই যে পারিবারিক টেন্ডার চালানো হয়েছে, ফজলুদ্দিন নেসার নামে জন্মদিন, এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল। আমরা সেই ডোরটাকে ওপেন রাখছি, অর্থাৎ সবার যে ঐতিহাসিক হিস্সা সবাই ইকুয়াল প্রপোর্শনের ভিত্তিতে পাবে, আমরা সেই চর্চাটাই আমরা করতে। মানে আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো 4-5 জনের সমান হিস্সাই পাওয়া উচিত, মানে ইকুয়াল সবার, মানে এভরিওয়ান ইনভলভড ইন দা লিবারেশন ওয়্যার ইকুয়াল। মানে আপনি বঙ্গবন্ধুর ইকুয়াল আর কাকে 1971 সালে বাস্তবতা বঙ্গবন্ধুর ইকুয়াল আর কাকে মনে করেন যে তার সমান পাওয়া উচিত?
দেখেন এখন বঙ্গবন্ধুকে তো আপনি ক্রিটিসিজমের ঊর্ধ্বে রাখতে না পারেন না, আমি ক্রিটিসিজমের ঊর্ধ্বে রাখতে চাই না। না না আব্দুল্লাহ, আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনি আমি ফাতে ক্রিটিসিজমের মারছেন। ঊর্ধ্বে রাখতে চাই না। আমি শুধু জানতে চাই যে 1971 সালে পাটাতনে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুর ইকুয়াল পজিশনে কাকে কাকে রাখতে পারবেন। ডক্টর জাহেদ একটু উসখুস করছেন, আমরা ডক্টর রহমানকে শুনবো, কারণ উনি সবচেয়ে মানে মোক্ষম যুক্তিগুলি নিশ্চয়ই নিজের মনে আলোচনা করেন। আপনার কাছে একটু শুনতে চাই যে 71 পাটাতনে দাঁড়িয়ে আপনি কাকে 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 আপনি ইকুয়াল মনে করেন। ইকুয়াল ইকুয়াল এখানে দেখেন ব্যাক স্টেজে যাদেরকে আওয়ামী লীগ ফেলে দিয়েছিল, অর্থাৎ কাল্ট ফিগার, শেখ মুজিবকে যেভাবে কাল্ট ফিগার বানানো হয়েছিল, অন্যান্য আশেপাশের ফিগার গুলোকে একদম উইপ আউট করে, আমরা চাই প্রত্যেকেই এই হিস্ট্রিতে প্রপার ভাবে চর্চিত হোক, সবাইকে নিয়ে আলোচনা করা হোক, সবার যেই রাজনৈতিক হিস্সা, ঐতিহাসিক হিস্সা, তাকে সেভাবে বুঝিয়ে দেওয়া হোক। রাজনৈতিক হিস্সা এবং আমরা ঐতিহাসিক হিস্সা। তাজউদ্দিন আহমেদের কথা আমরা বলতে পারি, সৈয়দ নজরুলের কথা আমরা বলতে পারি, আমরা ভাসানীকে নিয়েও কিন্তু আমরা চর্চা করতে সেভাবে দেখি নাই। আমরা যদি দেখেন গত 16 বছরে শুধুমাত্র বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এটাকে, আমরা গতকাল একটা বক্তব্য দেখেছি বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করা নাকি একটা সোয়াবের সমপর্যায় পর্যন্ত হয়েছে। না, অতি অর্থাৎ কথন আমরা তো- মনে করি যে ব্যক্তিকে নিয়ে ক্রিটিসিজম না থাকবে, না। সে ব্যক্তির বৃদ্ধি প্রসার কোনোটাই থাকে না। অতি কথন তো একটা আছে। জি। জনাব হাসান আব্দুল্লাহ, আপনার কাছে যেতে চাই যে গত কয়েক বছর ধরে যারা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করে আসছে, এরই অংশ হিসেবে তাদের বড় একটি অংশ ভারত বয়কট, ভারতীয় পণ্য বয়কট কর্মসূচি পালন করেছে। এখন ভারত থেকে কোটি কোটি ডিম আনা হচ্ছে, কাঁচামরিচ আমদানি করা হচ্ছে, ইলিশ পাঠানো হচ্ছে। এগুলি বর্জনের আহ্বান থেকে কি এই সরকার সরে এসেছে বলে মনে হয়, না কি? জনাব হাসান আব্দুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাই, আপনি কিভাবে দেখেন ব্যাপারটা? দেখুন, এই যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে ভারত সবসময় আওয়ামী প্রিজম দিয়ে দেখেছে, মানে আওয়ামী প্রিজমের দৃষ্টিতে বাংলাদেশকে ভারত দেখেছে। এবং ভারত যে জিনিসটা বাংলাদেশকে মনে করে যে যদি আওয়ামী লীগ না থাকে, বাংলাদেশ হয়ে যাবে একটা ইসলামপন্থী একটা দেশ এবং একটা বিএনপি পন্থী একটা দেশ। এখন এই জায়গায় পণ্য ডাকের তৎকালীন সময়ের প্রেক্ষাপটে পণ্য ডাকের বর্জনের ডাকের যেই সেটা তাৎপর্য একটা ছিল। দেখেন, ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা, কমার্শিয়াল সম্পর্কের একটা দিক, কালচারাল সম্পর্কের একটা দিক। এখন ভারতের সাথে আমাদের যে অস্বস্তির জায়গাটা, অস্বস্তির জায়গায় কয়েকটা বিষয় আছে। এক নম্বর বিষয় হচ্ছে ভারত সব সময় মনে করে, যেমন রাশা যে কাজটা করে, রাশা ভাষাভাষী পৃথিবীতে যত মানুষ আছে, রাশা মনে করে তাদেরকে সেভ করা হচ্ছে, রাশার এটা একটা মেসায়া কমপ্লেক্স, যে আমরা বলেছিলাম যে এটা তাদের দায়িত্ব। ঠিক একইভাবে ভারত মনে করে যে বাংলাদেশে যে আমাদের হিন্দু ভাইরা রয়েছে, তাদেরকে সবকিছুতে ব্লাইন্ডলি আপনার হচ্ছে তাদেরকে শেল্টার দেওয়া, এটা তাদের কাজ। এখন সেটা করতে গিয়ে হিন্দুদের অবস্থান বাংলাদেশে খুব সংকটাপন্ন একটা অবস্থা। ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা পোর্ট্রে করার দায়িত্ব, সেটা 2 ধাপ এগিয়ে গিয়ে ভারত এই কাজটা সবসময় করে থাকে। এই কাজটার না, কারণে কিন্তু জনাব হাসান আব্দুল্লাহ, জনাব হাসান আব্দুল্লাহ, আপনি বলছেন যে ভারত 2 ধাপ এগিয়ে গিয়ে যেটা করে। আমি যদি 2 ধাপ পিছিয়ে নিয়েও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যা যা কিছু হয়েছে, আমি আপনার এগুলি মুখস্থ, আপনি বিভিন্ন জায়গায় বলেন, আমি আর বারবার করে বলছি না। সেই মানে গত 7-8 বছরের মধ্যে রামু থেকে শুরু করে কুমিল্লা মন্দির ভাঙা, এই বছরও নানা ধরনের ঘটনা, আওয়ামী লীগের আমলে জমি দখল থেকে শুরু করে মানুষের প্রতি অত্যাচার। মানে ব্যাপারটা যদি এরকম হইতো, তারা যদি হিন্দুদের প্রোটেক্ট করতে চাইতো, ইন্ডিয়া সবার আগে ভারত আওয়ামী লীগের উপর সমর্থন প্রত্যাহার করা দরকার ছিল, কারণ আওয়ামী লীগের আমলে হিন্দুরা ওয়ার্স্ট সাফারার জমি জমার দিক দিয়ে নানাভাবে। দেখেন না, আওয়ামী লীগের আমলে হিন্দুরা ওয়ার্ড সাফারে, সেটা আপনি অ্যাকনোলেজ করছেন, কিন্তু আওয়ামী লীগ তো সবসময় এই ন্যারেটিভটাকে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করেছে, একাডেমিক ভাবে প্রতিষ্ঠিত করেছে। কারণ হচ্ছে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের জমি, আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের জমি নিয়ে সংখ্যালঘুরা ভয়ে থাকে। আর যখন আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসে, তখন তাদের জান নিয়ে তারা সংকটে পড়ে, তাদের জীবন নিয়ে তারা সংকটে পড়ে। খালেদ ভাই, আমি শেষ মানে সেন্টেন্স কমপ্লিট করার পরে যদি বলেন আমার জন্য সুবিধা হয়। আমি সেন্টেন্স গুলো কমপ্লিট করি কাইন্ডলি প্লিজ। দেখেন, আওয়ামী লীগ সবসময় এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত রেখেছে সব সময়, এবং এটাতে আমরা দেখেছি মিডিয়া এখানে ম্যানিপুলেট করেছে, মিডিয়া এখানে ফয়েলিং করেছে, যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত হচ্ছে সংখ্যালঘুরা হচ্ছে নিরাপদ থাকবে। এখন আপনি বাংলাদেশে ভারতের যেই এন্ট্রেন্সটা কিভাবে নিশ্চিত করবেন? অর্থাৎ আমি যদি দেখাতে পারি ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে বা একটা বৈশ্বিক মানদণ্ডে যদি আমি সেটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে হিন্দুরা হচ্ছে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তখন ইন্ডিয়ার ইন্টারফিয়ারেন্সটা বাংলাদেশে আমি হচ্ছে নিশ্চিত করতে পারি। আওয়ামী লীগ এই পয়েন্টের মধ্যে সব সময় এই ভোট ব্যাংকে, মাইনরিটি ভোট ব্যাংকে আওয়ামী লীগ ফুয়েল করেছে, যে দেখো যে আমি যদি ক্ষমতায় থাকি, আমাকে যদি তুমি ক্ষমতায় টিকিয়ে রাখো, আমি হচ্ছে সবসময় তুমি শেল্টার দিব। এখন খালিদ ভাই, আপনি আজকে বললেন যে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি যদি আমি বলি যে জমি নিয়েছে আওয়ামী লীগ বা সম্পদ লুণ্ঠন করেছে, এই বক্তব্যগুলা কিন্তু গত 16 বছর ওইভাবে আসে নাই। সবসময় এটা দেখানো হয়েছে যে জামাত বিএনপি হচ্ছে কি মাইনরিটি সবচেয়ে বড় শত্রু। এখন কিন্তু হাসান সরি, আবারও আপনি বাক্য শেষ করার আগে আমি একটু বলি, হাসান আপনি বাক্য শেষ করার আগে বলি,
যে আপনার এই কথা কি ঠিক গত 16 বছরে সেটা আসে নাই? আমার কিন্তু স্পষ্ট মনে আছে হিন্দু বৌদ্ধ ঐক্য মানে কি ওই পরিষদের পক্ষ থেকে এবং চট্টগ্রামের যে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত কিন্তু বারবার ব্যাপারগুলি সামনে এনেছেন। তিনি কিন্তু আমরা মিডিয়াতে কিন্তু এগুলি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে যে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের কি একটা অবস্থা হয়েছে না হয়েছে। কিন্তু যেটি আওয়ামী লীগের নেগেটিভ, আমি আপনার সাথে একমত, ডক্টর রহমান এটা আরো ভালো বলতো, আওয়ামী লীগের যেটি নেগেটিভ যে আসলে হিন্দুদেরকে বিভিন্ন রকম মানে চাপের মধ্যে রাখা, যেটি হচ্ছে যে সত্যি সত্যি সাংঘাতিক রকমের দংশনের মধ্যে রাখা, সেটি তো আওয়ামী লীগ না থাকলে আরো বেশি হয়েছে, সেটি তো নিরাপত্তাহীনতা আমরা তো দেখতে পাচ্ছি। এই ব্যাপারটি কি আপনি আসলে অ্যাকনলেজ করেন কিনা?